হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। ইউনিক অ্যানিমে জোনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন কিছু কথা বলবো, তো তোমরা যারা শুনতে চাও তারা এখন দেখতে থাকো, আর যারা শুনতে চাও না, ডিরেক্টলি সিরিজটা শুরু করতে চাও, তারা পিন কমেন্টে যাও, ওইখানে আমি ডিউরেশন দিয়ে দিচ্ছি। অনেকেই এখন ভাবতেছে যে আমি কেন সোলো লেভেলিং এর সিজন 3 এখন এসে এক্সপ্লেন করতেছি, বিকজ অনেক চ্যানেল অলরেডি এটা কভার করে ফেলছে। ইভেন আমার ভিউয়ার্সদের ভিতরে, আমার যে সাবস্ক্রাইবার ভাইরা রয়েছে তাদের ভিতরে অনেকেই কিন্তু এটা দেখে ফেলেছে। কিন্তু রিজন কি আমি এটা এখন কেন শুরু করতে যাচ্ছি? হয়তো আমি তেমন একটা ভিউজ নাও পাইতে পারি, কিন্তু এখানে মেন রিজন হইতেছে আমার পরীক্ষা। ভাই, তোমাদের বোঝা উচিত, আমার যেহেতু পরীক্ষা, আমি এখন একটা নতুন সিরিজ চালু করতে পারবো না। দেখো, আমি একটা নতুন সিরিজ চালু করতে গেলে আমার কমপক্ষে ওই মানোয়াটা পুরো কমপ্লিট করে ফেলতে হবে, হয়তো বা পড়ে, কিংবা সেটার মনে করো অর্ধেক কমপক্ষে পড়ে কমপ্লিট করতে হবে। না হলে আমি ফুল ডিটেলসের সহকারে যেভাবে ভিডিওগুলো তৈরি করি সেভাবে আমি তোমাদেরকে দিতে পারবো না, অন্যান্য ইউটিউবারদের মতো দিতে হবে। তো অন্যান্য ইউটিউবার্স বলতে আমি কাউকে এখানে ছোট করছি না, আমি নিজেই অনেক ছোট একজন ইউটিউবার। ইভেন আমি তো নিজেকে ইউটিউবারই মনে করি না। যাই হোক, কিন্তু অনেক কম ডিটেলস থাকবে ভিডিওতে, তো আমি ওইটা চাইতেছি না যে অনেক কম ডিটেলসের সাথে তোমাদেরকে আমি ভিডিও দিই। আর এই জন্যই আমি এখন নতুন একটা সিরিজ চালু করতে পারতেছি না। বাট আমি কিন্তু অলরেডি সোলো লেভেলিং এর সম্পূর্ণ মানুয়া কমপ্লিট করে ফেলছি, আর সোলো লেভেলিং ড্রাগন রক তো চলতেছেই। সোলো লেভেলিং এর মানুয়া মেবি আমি 4 থেকে 5 বার অলরেডি কমপ্লিট করছি। তো এই জন্যই আমি ভাবলাম যে হ্যাঁ, তাহলে সোলো লেভেলিং দিয়ে ভিডিও আনাই যায়। আর দেখো, সোলো লেভেলিং ড্রাগন রকের যে মানুয়াটা, ওইটা এখন ব্রেকে থাকলেও ওইটা আমার মনে হয় না যে আহামরি বেশি দিন ব্রেকে থাকবে। তো যতদিন ব্রেকে থাকতেছে ততদিন তোমরা একটু দেখতে থাকো এই ভিডিওগুলা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আমরা এমন কিছু দৃশ্য দেখব যেটা আর কি অ্যানিমেশনে আসে নাই, বাট আমি জানি না কেন আসে নাই। এটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, আমি এই জন্য এটা ইনক্লুড করতেছি এই ভিডিওতে। যাই হোক, জিনহু যখন জেজু আইল্যান্ডে যারা মারা গিয়েছিল তাদের ফিনারেল থেকে ব্যাক করতে তার গাড়ির কাছে আসে, ঠিক তখনই সেখানে একজন ব্যক্তি চলে আসে যার নাম অ্যাডাম, এবং সে ফেডারেল ব্যুরো অফ হান্টার্স এর একজন সিনিয়র অফিসিয়াল। সে প্রথমে জিনহুয়ের কাছে মাপ চাই এভাবে আসার জন্য, কিন্তু এভাবে আশাবাদী তার কাছে কোনো উপায়ও ছিল না, কারণ জিনহুকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। জিনহুর তখন মনে পড়ে জিনহো অলরেডি তার কথা বলেছিল। জিনহু তখন অ্যাডামকে সেখানে আসার কারণ জিজ্ঞেস করলে অ্যাডাম জানায় সে জিনহুয়ের কাছে কিছু ইনফরমেশন শেয়ার করতে চায়। এরপর অ্যাডাম বলে এই পৃথিবীতে এমন কোনো দেশ বা ইনস্টিটিউশন নেই যে আপনাকে আমার শেয়ার করা ইনফরমেশন দিতে পারবে। আপনার মতো ইন্ডিভিজুয়ালসদের সঙ্গে নলেজ শেয়ার করে আমরা উপকৃত হই। আজকে আমি শুধুমাত্র আপনার সঙ্গে ভিজিট করতে এসেছি। হাউএভার, জেজু আইল্যান্ড রেডে আমাদের ডেপুটি ডিরেক্টরের উপরে স্ট্রং একটা ইমপ্রেশন ফেলেছে। সে আপনার সঙ্গে সরাসরি মিট করতে চায়। বাকিটা ডেপুটি ডিরেক্টর নিজে এক্সপ্লেন করবে। আপনি কি তার সঙ্গে মিট করতে চান? বাট এগুলো শুনে জিনহু তার গাড়িতে উঠতে উঠতে বলে, তুমি যে ইনফরমেশন আমার সঙ্গে শেয়ার করার কথা বলছো সেগুলো রিলায়েবল কিনা আমি তো সেটা জানি না, তো আমি তোমার সঙ্গে পরে কন্ট্যাক্ট করব। অ্যাডাম তখন মুচকি এসে বলে, আমি কতটা বোকা, কোনো একটা ডিল করার সময় কখনো গুড হ্যান্ডকে এভাবে লুকিয়ে রাখতে নাই। এরপর অ্যাডাম বলে, একজন আপগ্রেডার, এমন একজন অ্যাওকেন বিং যে কিনা অন্য অ্যাওকেন বিংদের অ্যাবিলিটিকে ইনহ্যান্স করতে পারে। আপনি কি এমন কিছু কখনো শুনেছেন? তখনই এই সিনটা কাট হয়ে যায় এবং আমরা একটা গাড়ি দেখতে পাই যেটা একটা বিল্ডিং এর সামনে এসে থামে। বিল্ডিং এর ভেতরে আমরা জিনহু, অ্যাডাম এবং আরো একজন লোককে দেখতে পাই। তখন আমরা জানতে পারি এই লোকটাই হলো ফেডারেল ব্যুরো অফ হান্টার্স এর ডেপুটি ডিরেক্টর মাইকেল। এরপর তারা সোফায় গিয়ে বসে। মাইকেল তখন জিনহুয়ের সামনে ইমিগ্রেশন ডকুমেন্টের ফাইল রেখে বলে, এটা প্রসেস হতে ইউজুয়ালি 1 বা 2 বছর সময় লেগে যায়। হাউএভার, আমরা আপনার জন্য কিছু এক্সেপশনাল করতে পারি। জাস্ট 1 সেকেন্ড, জাস্ট একবার বললেই আপনি 1 সেকেন্ডের মধ্যেই আমেরিকান সিটিজেনশিপ পেয়ে যাবেন। বাট এগুলো শুনে জিনহু একটু সিরিয়াস হয়ে বলে, আমি এখানে এসেছি কারণ আমাকে মিস্টার অ্যাডাম বলেছিল আপনার কিছু ইনফরমেশন শেয়ার করার আছে আমার সঙ্গে। জিনহু তখন মনে মনে ভাবে, একজন অ্যাওকেন বিং যে কিনা অন্য অ্যাওকেন বিংদের অ্যাবিলিটিসকে ইনহ্যান্স করতে পারে। এরপর সে মাইকেলকে জিজ্ঞেস করে, সত্যিই কি হান্টার্সদের অ্যাবিলিটিকে আপগ্রেড করা পসিবল? মাইকেল তখন জানাই অ্যাকচুয়ালি এমন পাওয়ার আছে, এমন একজন ব্যক্তি তাদের সঙ্গেই আছে এখানে। জিনহু তখন এখানে কারোর পাওয়ার সেন্স করতে পারে যেটা এদিকেই আসছিল। এরপর আমরা একটা মহিলাকে দেখতে পাই যাকে দেখে জিনহু সেন্স করতে পারে যে এটা কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ
টাইপের একটা অ্যাওকেন বিং। আমরা তখন জানতে পারি এই মহিলার নাম সেলনার। সেলনার তখন জিনহুকে উদ্দেশ্য করে বলে, সবাই আমাকে প্রথম দেখে সেম লুক দেয়, হাউএভার একবার তুমি আমার পাওয়ারের টেস্ট পেলে এটা আবারও চাইতে থাকবে। তুমি মেবি অলরেডি জানো অ্যাওকেন বিংরা তাদের একটা লিমিট আছে আর তারা তাদের লিমিটটাকে ক্রস করতে পারে না। একজন অ্যাওকেন বিং এর র্যাঙ্ক অলওয়েজ সেম থাকবে যদি সে সেকেন্ড টাইম অ্যাওকেন না হয় বা রিউ অ্যাওয়েন না করে। এটা হান্টার্সদের মধ্যে কমন একটা নলেজ। জিনহু তখন বলে, বাট আপনি সেটা ইনহ্যান্স করতে পারেন তাই তো? সেলনার উত্তরে বলে, হ্যাঁ আমার কাছে এমন পাওয়ার আছে যার মাধ্যমে আমি যে কোনো অ্যাওকেন বিংকে তার লিমিট পার করতে হেল্প করতে পারি। এই প্রসেসটা 3টা স্টেজ আছে। আমি শিওর না এই পাওয়ারটার আমি কি নাম দিব। আমি হয়তো ফোর্সলি রিউ অ্যাওয়েনিং করছি অথবা আমি হয়তো সিম্পলি তাদের ট্রু পোটেনশিয়ালকে বের করে আনতেছি। মাইকেল তখন জানাই মিসেস সেলনার যখনই তার পাওয়ার ইউজ করে তখন তার দীর্ঘ সময় একটা রেস্ট প্রয়োজন হয় আর এই জন্য সে প্রতি বছর মাত্র 3 থেকে 4 জনকেই এভাবে হেল্প করতে পারে। জিনহু তখন মনে মনে বলে, আমি কি তাহলে সেই 3 থেকে 4 জনের মধ্যে একজন হতে চলেছি? সে যদি সত্যি এমন একটা পাওয়ার পেয়ে থাকে তাহলে এটা অনেক ইনক্রেডিবল একটা পাওয়ার হয়ে যায়। এরপর সে সেলনারকে প্রশ্ন করে এই প্রসেসটা আসলে কত বেশি ইফেক্টিভ বা কতটুকু ইফেক্টিভ। সেলনার জানাই প্রতিটি ব্যক্তির জন্য এটি আলাদা, বাট কমপক্ষে তার বর্তমান পাওয়ার থেকে 20% অথবা 30% এর মধ্যে পাওয়ারকে ইনহ্যান্স করতে সক্ষম। আর এটা শুনে জিনহু বুঝতে পারে যে আসলে কেন ডংসু কোরিয়া ছেড়ে আমেরিকাতে চলে আসছিল। মানে ডংসুকে মেবি তারা এমনই অফার করেছিল যদি সে আমেরিকান সিটিজেন হয়ে যায় তাহলে তারা তার পাওয়ারকে 20 থেকে 30% ইনহ্যান্স করে দিবে। এরপর জিনহু প্রশ্ন করে, যদি তার এই অ্যাবিলিটি সম্পর্কে কেউ জানতে পারে, মানে কোনো একটা খারাপ হান্টার যদি তার এই অ্যাবিলিটি সম্পর্কে জানতে পারে এবং তাকে নিজের ফায়দার জন্য ব্যবহার করতে চাই, কিডন্যাপ করে, তখন কি হবে? মাইকেল তখন জানাই এই জন্যই সে এখন ফেডারেল ব্যুরো অফ হান্টার্সদের আন্ডারে থাকে আর তাকে আমরা একটা সুইটেবল স্যালারিও দিই আর এটার বিনিময়ে ফেডারেল ব্যুরো অফ হান্টার্সরা যে হান্টারকে সিলেক্ট করে দেয় সেলার তাদেরকে পাওয়ার ইনহ্যান্স করতে হেল্প করে। মাইকেল তখন জিনহুকে এটা গিফট হিসেবে দিতে চাই। মানে এই প্রসেসটার তো 3টা স্টেজ আছে, তো তারা এখন জিনহুকে ফার্স্ট স্টেজটা গিফট হিসেবে দিবে আর তাদের প্ল্যান হলো ফার্স্ট স্টেজ কমপ্লিট হলে জিনহু নিজে থেকে বাকি 2টা স্টেজ কমপ্লিট করতে চাইবে আর বাকি 2টা স্টেজ কমপ্লিট করতে গেলে জিনহুকে অবশ্যই আমেরিকান সিটিজেনশিপ হওয়া লাগবে। বাট জিনহু তো জানে না এটা, তো সে ফার্স্ট স্টেজটা অ্যাজ এ গিফট হিসেবে নিতে রাজি হয়ে যায়। আর এই ফার্স্ট স্টেজটা শুরু করতে সেলনার জিনহুয়ের হাত ধরে এবং তাকে সেলনারের চোখের দিকে ক্লোজলি তাকাতে বলে এবং এরপর সেলনার তার প্রসেসটা শুরু করে। বেসিক্যালি এখানে সেলনার জিনহুর উইল বা পাওয়ার যে জায়গাটা থাকে ওটাকে দেখার চেষ্টা করবে বা ওইখানে ঢোকার চেষ্টা করবে। মাইকেল তখন ভাবতে থাকে রিউজি যে কিনা একটা ন্যাশনাল লেভেল হান্টারের সমান পাওয়ারফুল, বাট রিউজি সেই জেজু আইল্যান্ড রেডে গিয়ে মারা গিয়েছে, বাট জিনহু সেটাকে কমপ্লিট করতে পেরেছে। তার মানে জিনহু কত বেশি শক্তিশালী হতে পারে। এরপর আমরা সেলনারকে দেখতে পাই যে জিনহু এর উইলে পৌঁছে যায়, বাট তার আশেপাশে অনেক বেশি অন্ধকার ছিল আর তখনই সে পেছন থেকে কিছু একটা ফিল করতে পারে আর এই জন্য সে পেছনে ঘুরে তাকায় আর পেছনে ঘুরে সে দেখতে পায় ডার্কনেস। উপরের দিকে একটা ফেসের মতো দেখা যাচ্ছিল। এরপর সেই ফেসটা হঠাৎ করেই তার সামনে চলে আসে আর এটার জন্য সেলনার ভয়ে চিৎকার করে ওঠে। এজন্য ওখানে থাকা বডিগার্ড গুলো তখন জিনহুর দিকে তাদের গান পয়েন্ট করে, বাট মাইকেল তাদেরকে বলে তোমরা কি পাগল হয়েছো নাকি, জানো এই পার্সনটাকে? বডিগার্ড উত্তরে বলে যে বাট মিসেস সেলনার। মাইকেল বলে তুমি যদি মিসেস সেলনারের জন্য চিন্তিত হয়ে থাকো তাহলে তার কাছে গিয়ে জিজ্ঞেস করো সে ঠিক আছে নাকি। এরপর সে জিনহুয়ের কাছে মাপ চায় এমনটা হওয়ার জন্য, বাট জিনহুর তো এদিকে কোনো খেয়ালই ছিল না বিকজ মাত্র ঘটে যাওয়া ঘটনার জন্য জিনহু অনেক বেশি শক। মাইকেল তখন বডিগার্ডকে বলে তুমি যদি থমাস বা লিউজি জ্যাং এর সঙ্গে এমনটা করতে তাহলে এতক্ষণে আমরা সবাই মারা পড়তাম। এরপর সে মিসেস সেলনারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে নাকি আর জিনহুয়ের কাছে ক্ষমা চায় এবং বলে সে জিনহুয়ের সঙ্গে পরে কন্ট্যাক্ট করবে। এটা বলে সে অ্যাডামকে বলে যাতে অ্যাডাম জিনহুকে বাইরে পর্যন্ত ছেড়ে দেয়। সেলনার তখনও অনেক বেশি ভয় পেয়েছিল। এরপর সে কাঁপতে কাঁপতে বলে হি ইজ এ কিং। যা শুনে মাইকেল অবাক হয়ে জিজ্ঞাসা করে তার মানে কি জিনহু ন্যাশনাল লেভেল হান্টারের সমান পাওয়ারফুল? সেলনার মাথা নাড়িয়ে বলে যে না আমি বলতে পারছি না, আমি আগে কখনো এমন কিছু এক্সপিরিয়েন্স করি নাই। হি ইজ এ কিং অলরাইট, বাট হি ইজ নট এ অর্ডিনারি কিং। আমি যখন তার উইলের মধ্যে তাকিয়েছিলাম সেও আমার দিকে ফিরে তাকায়,
বাট আমি সান জিনহো এর কথা বলছি না। যে জিনিসটা আমার দিকে তাকিয়েছিল সেটা হলো তার মধ্যে থাকা ইনফিনিটি ডার্কনেস। তার পাওয়ারের কোনো লিমিটই নাই। এখান থেকে যাওয়ার পথেই আর কি অ্যাসোসিয়েশন চেয়ারম্যান জিনহুকে কল করে এবং হাইওয়েতে অ্যাপেয়ার হওয়া সেই গেট সম্পর্কে জানায়। আর জিনহু এখান থেকেই সেই গেটে ঢুকে যায়। লাস্ট এপিসোডটি শেষ হয়ে গেছিল, সিন শিফট হয় এবং আমরা একটা অচেনা জায়গা দেখতে পাই যেখানে কোনো একটি লোক কাউকে দেখে বলছিল তুমি কে। এরপর আমরা সেখানে পোস্ট মোনার্ক সিলেটকে দেখতে পাই যে বলছিল এটাও সে নয়, ওরা চালাকি করে লুকিয়ে আছে তাই না, দি ব্রিলিয়ান্ট ফ্র্যাগমেন্টস অফ লাইট। তখনই সেখানে সে কারোর প্রেজেন্স ফিল করতে পারে। এরপর আমরা সেখানে আরো একটি নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যে ছিল দি মোনার্ক অফ ট্রান্সফিগারেশন ইয়োগমুন্ড, যে ফার্স্ট মোনার্ককে এখানে ইস্টের কোনো একটা ল্যান্ড সম্পর্কে বলতে এসেছে। ফার্স্ট মোনার্ক তখন ইয়োগমুন্ডকে বলে সেটা যদি ইস্টের স্মল কোনো ল্যান্ড হয় তাহলে সেটা কি শ্যাডো মোনার্কের প্লেস না, আর তুমি না ডিসাইড করছিলে ওই জায়গাটা তুমি দেখবে। ইয়োগমুন্ড তখন জানাই হয়তো রুলার্সরা সেখানের সাউথে লিগিয়াকে রিলিজ করতে পারে। আর যারা জানো না, এই লিগিয়া কিন্তু একটা মোনার্ক এবং সে হলো মোনার্ক অফ দি বিগিনিং, দি কিং অফ জায়ান্টস। যাই হোক, এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি রুলার্সরা হয়তো মোনার্ক অফ দি বিগিনিংকে আটকে রেখেছিল আর এখন তাকে সাউথ কোরিয়ার সাউথের কোনো জায়গায় রিলিজ করতে চলেছে। ফার্স্ট মোনার্ক তখন বলে তাহলে শ্যাডো মোনার্ক। মোনার্ক অফ দি ট্রান্সফিগারেশন তখন জানাই যদি প্ল্যানার কন্ট্রাক্ট ফুলফিল করে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সে একটি ইনফরমেশন ফার্স্ট মোনার্ককে দেয় আর সেটা হলো দি গ্রেটেস্ট ফ্র্যাগমেন্ট অফ ব্রিলিয়ান্ট লাইট, যেটা কেউ ওইখানে কনফার্ম করা গিয়েছে। যা শুনে ফার্স্ট মোনার্ক অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে যে হয়তো তাদেরকে কোনো রকম একটা ট্র্যাপে ফেলা হচ্ছে। এরপর সে বলে ওই লোকটি ব্রিলিয়ান্ট ফ্র্যাগমেন্ট অফ লাইটের পাওয়ার ইউজ করতে পারবে না, সে হয়তো কোনো রকম আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ানোর প্ল্যান করতেছে। তখন আমরা একটি মিস্টিরিয়াস পার্সনকে সেখানে দেখতে পাই যে আসা মাত্রই বলে স্মল ল্যান্ড অফ দি ইস্ট, তোমরা কি কোরিয়াকে রেফার করছো? ফার্স্ট মোনার্ক তখন তাকে বলে তো তুমি কি করবে? এটা অনেক দুঃখের বিষয়, তোমার সঙ্গে খেলা করার মতো সময় আমাদের নাই, পারলে আমাদের থামানোর চেষ্টা করে দেখতে পারো। মিস্টিরিয়াস পার্সনটি তখন বলে আমি তোমাদের এখান থেকে পালাতেই দিব না, আর এটা বলেই সে তাদের উপরে অ্যাটাক করে দেয়। বাট ফার্স্ট মোনার্ক তার আইস এলিমেন্ট ইউজ করে সেই অ্যাটাকটিকে ব্লক করে আর সেখানে একটা ব্লাস্ট হয়ে যায়। সিন শিফট হয় এবং আমরা রেড গেটের ভেতরের দৃশ্য দেখতে পাই যেখানে এই ডানজনের বস মনস্টার জিনহুকে উদ্দেশ্য করে বলে তুমি কি সেই যে আমার লোকদেরকে হত্যা করছো? আমি অনেক ইমপ্রেসড, এই স্মল বডি নিয়ে তুমি এতদূর কিভাবে পৌঁছালে, আবার মনস্টার ল্যাঙ্গুয়েজে কথাও বলতে পারো। বাট এখানেই সবকিছুর এন্ড হয়ে যাবে বিকজ আমার লোকরা এখন ওয়েট করে আছে। আর এরপর সেই ডানজন বস চিৎকার করে তার আর্মিদের এখানে ডাকতে থাকে, বাট আমরা চারিদিকে নীরবতা খেয়াল করি আর এটার ফলে বস মনস্টারও কনফিউজ হয়ে যায় যে আসলে কি হইতেছে, তার সোলজার্সটা এখনো বাইরে আসতেছে না কেন। জিনহু তখন বলে স্মল, এখন এটা অনেক ফানি। এরপর সে তার আর্মিদেরকে বেরিয়ে আসতে বলে আর এটা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই জিনহুর শ্যাডোরা অলরেডি সেই মনস্টারদের সোলজার্সদের অনেক সহজেই ফিনিশ করে দিয়েছিল। জিনহু তখন বস মনস্টারকে উদ্দেশ্য করে বলে মনে হচ্ছে আর কেউ নাই। আর এখন আমরা জিনহুর পেছনে তার সম্পূর্ণ শ্যাডো সোলজার্সদের দেখতে পাই। বস মনস্টার এটা দেখে অনেক বেশি শকড, বাট জিনহু তখন তার শ্যাডোদেরকে গেম স্টার্ট করতে বলে আর শুরু হয়ে যায় অনেক ভয়ানক একটি ব্যাটেল। বাট অন সাইডেড তোমরা তো জানোই জিনহুয়ের শ্যাডোরা এই ব্যাটেলে ডমিনেট করতে থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পাই দুইটি মনস্টার জিনহুয়ের উপরে অ্যাটাক করতে আসে, বাট ট্যাঙ্ক পেছন থেকে এসে দুই হাত দিয়ে খুব ইজিলি তাদের দুইজনকে মেরে দেয় এবং আমরা জানতে পারি এই দুইজন এই ডানচান বস মনস্টারের বাচ্চা ছিল। জিনহু তখন বেরু এবং ইগ্রিসকে ইশারা দেয় আর সঙ্গে সঙ্গেই বেরু সেই মনস্টারটির একটি হাত এবং ইগ্রিস সেই মনস্টারটি একটি পা কেটে ফেলে দেয় আর বস মনস্টারটি এটার ফলে মাটিতে পড়ে যায়। তখন স্টার্স উইন্ডোতে আমরা একটা নোটিফিকেশন দেখতে পাই টাস্ক ইজ ইউজিং স্কিল হেমেন অফ জায়ান্টস। আর এই স্কিলটা বেসিক্যালি টাস্ককে আকারে ছোট এবং বড় হতে সাহায্য করে। এরপর টাস্ক তার ইনভার্স গ্র্যাভিটি স্কিল ইউজ করে
এবং সেই মনস্টারকে একদম মাটিতে চাপ দিয়ে ধরে। জিনহো তখন তার সামনে আসতে আসতে বলে, এখন তুমি আমার কোশ্চেনগুলোর অ্যান্সার দিবা, তাহলে আমি তোমাকে খুব সহজে মেরে দিব, বেশি একটা কষ্ট হবে না। বাট বস মনস্টার চুপ থাকে। জিনহো তখন বুঝতে পারে সিস্টেম আবারও হয়তো এখানে ইন্টারফেয়ার করছে, যাতে জিনহো কোনো কিছু জানতে না পারে। জিনহো তখন বলে, আজকে হোক বা পরে আমি তো এটা সম্পর্কে জানতেই পারবো। এরপর সে তার ইনভেন্টরি থেকে একটি কি বের করে মনে মনে বলে, এখন এই কি, যেটা আমি র্যান্ডম কার্স বক্স থেকে পেয়েছি। জেজু আইল্যান্ডে লেভেল 100 কমপ্লিট করাতে আমি মিনিমাম রিকোয়ারমেন্টস কমপ্লিট করে ফেলেছি। স্টার্টস উইন্ডোতে তখন নোটিফিকেশন আসে এই কি সম্পর্কে খুব শীঘ্রই জিনহো ইনফরমেশন জানতে চলেছে। আমরা জানতে পারি এটি আসলে কার্টুন টেম্পলের কি। আর 417 আওয়ার্স অ্যান্ড 6 মিনিটস পর জিনহুর কাছে একটি লোকেশন আসবে। সেই স্পেসিফিক গেটে ঢুকে এই কি ইউজ করে জিনহু কার্টুন টেম্পলে ঢুকতে পারবে। জিনহু আবারও মনে মনে বলতে থাকে, কার্টুন টেম্পলের কি, আমি এখনো সেই ডানজনের কথা ভুলতে পারি নাই। দি ডাবল ডানজন, এই সিস্টেমটা আমাকে সেই ডানজনের দিকে ডাকছে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। যদি শুরু থেকেই এটা সাজানো থাকে, সে যদি আমার রিটার্ন করার জন্য ওয়েট করে থাকে। এরপর জিনহু সেই ডাবল ডানজনকে উদ্দেশ্য করে বলে, ওয়েট করো, আমি খুব শীঘ্রই আসছি। তখন আমরা সেই কার্টুন টেম্পল দেখতে পাই, যার দরজা একা একাই খুলে যায়। সেখানে সেই স্ট্যাচুগুলো এখনো সেভাবেই আছে এবং ফাইনালি আমরা আবারও অ্যাবসোলিউট বিংয়ের সেই স্ট্যাচুটাকে দেখতে পাই, যে অনেক ভয়ানক একটি হাসি দিচ্ছিল। সিন শিফট হয় এবং আমরা জিনহোকে দেখতে পাই, যে তার কম্পিউটারে কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। বেসিক্যালি সান জিনহো যে জেজু আইল্যান্ডে লেট করে গিয়েছিল, এটার জন্য অনেকেই আর কি অনেক খারাপ কমেন্ট করতেছে সান জিনহুরে নিয়ে। আর জিনহো এটারই আর কি অন কাইন্ড অফ কাউন্টার করতেছে বা ডিফেন্ড করার চেষ্টা করতেছে। আর তখনই সেখানে সান জিনহো চলে আসে। এসে সে জিনহোকে বলে, তুমি অনেক হার্ড ওয়ার্ক করছো মনে হচ্ছে। সান জিনহো তখন জানায় সে মাত্র একটা গেট থেকে বের হয়েছে। এরপর সে জিনহোকে সেই গেট থেকে পাওয়া ম্যাজিক্যাল কোর্সগুলো দেয়, কারণ তাদের গিল্ডের জন্য টাকার প্রয়োজন ছিল। জিনহো এগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে, ভালো হয়েছে, এগুলোর জন্য এখন আর আমাদের এমপ্লয়ীদের স্যালারি দিতে চিন্তা করা লাগবে না। বাট এটা শুনে সান জিনহো একটু কনফিউজড হয়ে বলে, এমপ্লয়িজ? জিনহো তখন সান জিনহোকে মনে করিয়ে দেয় যে এখনও তাদের কমপক্ষে একটা এমপ্লয় লাগবে। সান জিনহো তখন বলে, ও হ্যাঁ, তুমি বলেছিলে গিল্ড ক্রিয়েট করতে কমপক্ষে 3 জন ফাউন্ডার মেম্বার্স লাগে, একজন গিল্ড মাস্টার, একজন ভাইস গিল্ড মাস্টার এবং একজন মেম্বার। যদিও এটা জাস্ট দেখানোর জন্য, কিন্তু অবশ্যই আমাদের সিনসিয়ার কাউকে খুঁজে পেতে হবে। আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে যে আমাদের সঙ্গে কাজ করতে পারবে এবং আমাদের সঙ্গে থাকতে পারবে। বাট জিনহো তখন অনেক বেশি সিরিয়াস হয়ে বলে, এর আগেও আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আর সেটা হলো আমাদের গিল্ডের নাম। জিনহো তখন তাদের গিল্ডের নাম ভাবতে থাকে এবং অনেকগুলো রেফারেন্সও দেয়, যেমন ওহো গিল্ড নাকি জিনজিন গিল্ড। বাট সান জিনহো তখন বলে, সোলো প্লে গিল্ড কেমন হবে? আফটার অল এটি একটি সোলো প্লেয়ারের গিল্ড। যা শুনে জিনহো অনেক বেশি শকড হয়ে যায় আর ভাবতে থাকে যে এটা কি কোনো ফানি কিছু ছিল, নাকি এমন কিছু আছে যেটা সান জিনহো ভালোভাবে পারে না। মানে সান জিনহোর নাম রাখার যে সেন্স, সেটা দেখে জিনহো অনেক বেশি শকড হয়ে গেছে। আর ঠিক তখনই দরজায় কেউ নক করে, আর জিনহো গিয়ে দরজা খুললে দরজার ওপাশ থেকে তখন কেউ একজন জিজ্ঞাসা করে, এটা কি হান্টার সান জিনহো এর গিল্ড অফিস? আর জিনহো তাকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এটা ছিল দি 9th সাউথ কোরিয়ান এস র্যাঙ্ক হান্টার চা হে ইন। সিন শিফট হয় এবং আমরা তাদেরকে সবাই বসে কথা বলতে দেখতে পাই। সান জিনহো তখন চাহে ইনকে এখানে আসার রিজন জিজ্ঞেস করে। চাহে ইন তখন জানাই সে সান জিনহো এর গিল্ডে জয়েন হতে চাই। যা শুনে সান জিনহো অনেক বেশি কনফিউজড, বিকজ চাহে ইন তো অলরেডি হান্টার গিল্ডসে আছে, তাহলে সে এখন হঠাৎ করে সান জিনহো এর গিল্ডে কেন জয়েন হতে চাইতেছে। সান জিনহো তখন চাহেনকে এটার কারণ জিজ্ঞাসা করে, যে অ্যাসোসিয়েশন চেয়ারম্যান তাকে কোনো রিকোয়েস্ট করে নাই তো, বা চোল জং কি তাকে গিল্ড থেকে বের করে দিয়েছে? বাট চাহেইন জানায় যে এমন কিছুই হয়নি। সান জিনহো তখন বলে, তাহলে তুমি আমার সোলো প্লে গিল্ডে জয়েন হতে চাও কেন? সান জিনহোর গিল্ডের নাম শুনে চাহেইন অনেক বেশি শকড হয়ে যায়। ভাই জাস্ট দেখো, মাইয়াটা পুরা ডিপ্রেশনে চলে গেছে। আর তখনই জিনহো অনেক বেশি রেগে গিয়ে বলে, আমরা কি এই নামটা ঠিক করেছি?
আমি যে নামগুলো সাজেস্ট করেছি সেগুলোর কি হবে? সান জিনহো তখন বলে, তুমি তো তখন চুপ ছিলে, এজন্য আমি ভেবেছি তুমি রাজি হয়ে গিয়েছো। সান জিনহো তখন চাহিনকে দেখে ভাবতে থাকে সে আসলেই কেন তার গিল্ডে জয়েন হতে চায়। এরপর সে চাহিনকে বলে, 2 বছরের হয়ে গিয়েছে তুমি অ্যাওয়াকেন্ড হয়েছো, আর আমার মনে হয় তুমি এখনো পর্যন্ত হান্টার গিল্ডের সঙ্গে একটা কন্ট্রাক্টে আছো। চাহিন তখন বলে, আমার কাছে যথেষ্ট টাকা আছে পেনাল্টি দেওয়ার মতো। সান জিনহো তখন ভাবতে থাকে সে পেনাল্টি দিতে পর্যন্ত রাজি। এরপর সে বলে, আমাদের গিল্ডের কাছে ইনাফ রিসোর্স নাই তোমার মতো একজন এস র্যাঙ্ক হান্টারকে কম্পেনসেশন দেওয়ার জন্য। চাহিন তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমার ডাউন পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই। সান জিনহো তখন প্রশ্ন করে, তাহলে তুমি আমার গিল্ডে জয়েন হতে চাও কেন? এখানে তো তোমার কোনো লাভই নেই। চাহিন তখন ভাবতে থাকে যে সে এখন কিভাবে সান জিনহোকে এক্সপ্লেন করবে এটা, আর যদি সে এক্সপ্লেন করেও তাহলে কি সান জিনহো তাকে অনেকটা পাগল ভাববে না? এরপর সে ভাবতে থাকে কিভাবে শুরু হয়েছিল এগুলো। আর এটা তো আমরা সিজন 2তেই দেখতে পেরেছি যে প্রথমে চাহিন সান জিনহোর থেকে অন্যরকম একটা স্মেল পাচ্ছিল। এরপর জিজু আইল্যান্ডে তো সে প্রায় মারাই যাচ্ছিল, আর যখন তার সেন্স ফিরে আসে তখন তার কাছে সবকিছুই স্বপ্নের মতো লাগছিল। বাট হান্টার অ্যাসোসিয়েশন চেয়ারম্যান তখন তাকে সত্যগুলো জানায়, আর এরপর থেকেই সে সান জিনহুর উপরে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় এবং আস্তে আস্তে সে সান জিনহুকে পছন্দ করতে শুরু করে দেয়। বাট এগুলো সে এখন সান জিনহুর সামনে কিভাবে বলবে যে সে তাকে পছন্দ করে? কিভাবে বলবে সে সারা জীবন সান জিনহুর পাশে থাকতে চায়? আর এগুলো ভাবতে ভাবতে চাহিন অনেক বেশি ব্লাশ করতে থাকে। ভাই জাস্ট একবার দেখো ওর চেহারাটা মানে পুরাই লাল হয়ে গেছে। বাট এগুলো দেখে সান জিনহো অনেক বেশি কনফিউজড হয়ে যায়, আর চাহিন এখনো অনেক বেশি ব্লাশ করতে থাকে। সান জিনহো তখন বলে, তুমি কি তাহলে আমার কোশ্চেনের অ্যান্সার দিবে না? তখন চাহিন উত্তরে বলে, আমি কমফোর্টেবলি বাঁচতে চাই, এটা কি কোনো সমস্যা আছে? আর এগুলো শুনে জিনহো সান জিনহুকে আস্তে করে বলে, ইমাজিন করো হান্টার্সদের দ্বারা তাকে কত বেশি প্রেশার করা হয়েছে এই একটা কথা বলার জন্য। জিনহো তখন ভাবতে থাকে, মানে সান জিনহো তখন ভাবতে থাকে হান্টার চাহিনের বয়স মাত্র 22 কিংবা 23 বছর হবে, আর সে অলরেডি একজন এস র্যাঙ্কের হান্টার। আর এস র্যাঙ্কের হান্টারের যে চাপ সে হয়তো নিতে পারতেছে না, আর এই জন্যই আর কি সে এখন সান জিনহুর কাছে চলে আসছে। এরপর সে হান্টার চাহিনকে বলে, অ্যাকচুয়ালি আমাদের গিল্ডের একটা এন্ট্রান্স টেস্ট আছে। চাহিন তখন জিজ্ঞেস করে, এটা কেমন টেস্ট? আর তখন চাহিন অনেক বেশি সিরিয়াস দেখাচ্ছিল, মানে ওকে দেখে অনেক বেশি সিরিয়াস দেখাচ্ছিল। জিনহো তখন চাহিনকে জানাই যে তার একটা সামানকে চাহিনের সঙ্গে ফাইট করতে হবে এবং সেখানে উইন করা লাগবে। চাহিন উত্তরে বলে, তোমার চোখে কি আমার মূল্যায়ন এতটাই কম হান্টার সাং? এরপর সে সিরিয়াস হয়ে বলে, কোন ধরনের সামন সে? সান জিনহো তখন জানায় যে সে তার স্ট্রংগেস্ট সামনকে আনবে চাহিনের সঙ্গে ফাইট করতে। চাহিনও তখন রাজি হয়ে যায়। তো এখানেই এই ভিডিওটি শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব সপ্তাহে 2টা করে সোলো লেভেলিংয়ের ভিডিও আনার জন্য। আর সোলো লেভেলিং র্যাগনরক আসলে সেটার আলাদা করে আমরা ভিডিও আনবো, সমস্যা নাই। তার মানে সপ্তাহে আপনারা 3টা করে ভিডিও পেতে পারবেন।